কুয়েটে এক ছাত্র দলের সাবেক নেতাকে গুলি করে হত্যা করে তারপর পায়ের কেটে দেওয়া হয়েছে, অত্যন্ত নৃশংস। তারপর চাঁদপুরে মসজিদের এক ইমাম সাহেবকে একই সংগঠনের নেতারা, দায়িত্বশীল নেতা, এলোপাথারি কুপিয়ে মারাত্মক রকম জখম করেছে এবং যতটুকু সর্বশেষ সংবাদ পেয়েছি উনি মারা গেছে। তারপরে মিটফোর্ডে একটি ঘটনায় ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এক ব্যক্তিকে নৃশংসভাবে পাশবিকভাবে হত্যা করা হয়েছে। তারপরে দেখলাম ওই ঘটনা ঘটেছে বুধবারে, কিন্তু হঠাৎ করে শুক্রবার থেকে রাত্রে থেকে সামাজিক মাধ্যমে এই ঘটনাটি মোটামুটি বেশ প্রচারিত হচ্ছে। তো এখানে আমিও বিএনপির মিডিয়া সেলের সাথে কাজ করে, আমার বন্ধু ইসরাফিলও বিএনআরসিতে কাজ করে। তো আমাদের এই লাইনে কিছুটা এক্সপার্টিস না থাকলেও কিছুটা নো হাউ আছে। তো দেখা যাচ্ছে স্পেসিফিকলি এই বিষয়টাকে বুস্ট করা হচ্ছে বা এটাকে ভাইরাল, যেটা আমরা স্বাভাবিক শব্দে যেটা আমরা বোঝার জন্য যেটা হয় এটাকে ভাইরাল করা হচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে বারবার বলছে যুবদল যুবদল যুবদল। এখন যেই তিনজন লোকের ভিডিও আসছে এই তিনজন লোককে কিন্তু গ্রেফতার করা হয়নি, তাদেরকে মামলায় আসামিও করা হয়নি এবং এরা যুবদলের কেউ না। এখন সন্দেহ হয় যখন চিফ অ্যাডভাইজার বা ওনার সরকার নির্বাচন কমিশনের সাথে বসে বললেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করো, তাহলে কি কোনো বিশেষ মহলের এটা মাথা ব্যথার কারণ হলো কিনা? কারণ পরীক্ষার প্রস্তুতি তো কারো বিএনপি ছাড়ার কাছে আছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে যেহেতু আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে চিফ অ্যাডভাইজার সাহেবের যে ফলপ্রসূ বৈঠকটা হয়েছে, যেখানে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আমাদের বন্ধুবর হুমায়ুন কবির সহ অনেকে উপস্থিত ছিলেন, তো সেই যে ফলপ্রসূ আলোচনাটা হয়েছে এবং দেশের স্বার্থে ওনারা যে একটা ঐক্যমতে পৌঁছেছে যে একটি অনির্বাচিত সরকার বেশি দিন থাকা নিরাপদ নয়, সেক্ষেত্রে একটি নির্বাচনের দিকে জাতিকে নিয়ে যাওয়া, সেটাই কিন্তু মাথা ব্যথার সূত্রপাত। ফলশ্রুতিতে যখন এই পরবর্তী বৈঠকটা হলো নির্বাচন কমিশনের সাথে, তখন তাদের অগ্নুৎপাতের মতো হলো ওই আমি ছোটবেলায় একটু স্টুডেন্ট অত ভালো ছিলাম না, পরীক্ষা আসলেই মনোদেশ যদি টিচারের অসুখ হয়, কিছু একটা হয়, হরতাল হয়, পরীক্ষা না হয়, এরকম হতো। কিন্তু এটা তো হতো না, পরীক্ষা তো পরীক্ষার টাইমে হতোই। তা এখন এই সমস্যা হয়েছে যে নির্বাচনে যখন যায় অনেক কথা বলে, কিন্তু মানুষের কাছে গেলে খালি খালেদা জিয়া আর তারেক রহমানকে ভোট দিতে চায়, অন্য কাউকে ভোট দিতে চায়। এটাকে এমনি দিতে চায়, এমনি দিতে চায় না। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ ঘোষণা দিয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে সেক্টর কমান্ডার হিসেবে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন কে? আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব। পরবর্তীতে ৭৫-এর যে সিপাহী জনতার বিপ্লব ৭ই নভেম্বরে, সেটার নেতৃত্বে কে ছিলেন? আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। একইভাবে ৯০-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার এরশাদকে কে হটিয়েছিলেন? আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তীতে বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে 1/11-এ আবার মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের কবল থেকে দেশকে বের করে নিয়ে একটি নির্বাচনের দিকে নিয়ে গেছেন কে? আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং সর্বশেষ ১৭টি বছর গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে দলকে ঐক্যবদ্ধ রেখে প্রত্যক্ষভাবে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে নিয়ে ৫ই অগাস্ট ২০২৪ পর্যন্ত অত্যন্ত বিচক্ষণতার ধৈর্যশীলতার সাথে নেতৃত্ব দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র আসার একটি পথ করে দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। এটা বলার কারণ হচ্ছে ইতিহাস ভুলে গেলে চলবে না। ইতিহাস জুলাই থেকে ২৪ থেকে ৫ই অগাস্ট পর্যন্ত নয়। জিয়া পরিবারের অবদান বাংলাদেশিদের জন্য, বাংলাদেশের জন্য সে ৭১ সাল থেকে শুরু হয়েছে, আজ অবধি বহাল আছে এবং বাংলাদেশিরা বিশ্বাস করে
বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব একমাত্র সুরক্ষিত এই জিয়া পরিবারের হাতে। ওনারা আরও বিশ্বাস করেন বাংলাদেশের যে কোনো প্রান্তি লগ্নে যেই পরিবার নিঃস্বার্থভাবে দেশের স্বার্থ সমুন্নত রেখে জনগণের পাশে দাঁড়ায়, সেটি হচ্ছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের পরিবার। এখন কিছু কিছু বিচ্ছিন্ন দল যারা সবসময় বিতর্কিত ভূমিকা রেখেছে, আর নতুন একটি রাজনৈতিক দল যারা আমাদের ছাত্র দলের হয়তো ওয়ার্ড বা থানা কমিটির নেতৃবৃন্দের সমতুল্য, থানা হবে না ওয়ার্ড অতটুক সমতুল্য, তারা এখন আমাদেরকে রাজনীতি শিখাচ্ছে, রাজনীতি শিখছি, শেখার তো শেষ নেই। কিন্তু বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা আমরা ডেমোগ্রাফিক যে বিশ্লেষণটা বলি, ভোটার প্যাটার্ন কি, মানুষ কি চায়, এটা সম্পর্কে ওনাদের আইডিয়া আছে বলে মনে হয় না। এই জন্য ওরা চাচ্ছেন আমাদেরকে উত্তেজিত করে একটি সাংঘর্ষিক দিকে দেশে নিয়ে যাওয়ার জন্য, যেন নির্বাচন নিয়ে একটি অস্থিতিশীলতা সৃষ্টি হয়। আমরা যখন ইনশাল্লাহ এটা জানি বাংলাদেশিদের ভালোবাসা আমাদের সাথে আছে, তাহলে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি, দিক নির্দেশনা আমাদের প্রধানমন্ত্রী দিবেন, আমি অবশ্যই মনে করি অত্যন্ত ধৈর্য, সতর্কতা, সংযমের সাথেই এই কটি মাস আমাদের এগিয়ে যেতে হবে, যাতে আমরা তাদের হাতে কোনো অস্ত্র তুলে না দেই নির্বাচন নিয়ে কোনো ছিনিমিনি খেলা। বাকি বক্তব্য আমার আরও সিনিয়র নেতৃত্ব দিবেন। আমি আবারও আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা জনাব আব্দুল্লাহ নোমান সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনার পরিবারকে আল্লাহ যেন এই শোক সহ্য করার তৌফিক দান করেছিল।